আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের যে গণিত বই আছে, আমরা আজকে আপনাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায় থেকে আমাদের যতগুলো বেসিক কনসেপ্ট আছে, প্রত্যেকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই অধ্যায় থেকে কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্যাটার্ন কি? স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সংখ্যা নির্ণয়, ম্যাজিক বর্গ এবং কাঠি সংখ্যা নির্ণয়। এই টোটাল ৬টা কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তাহলে আপনার সৃজনশীল, এমসিকিউ এন্ড এসকিউ তো কোনো প্রশ্নে আপনাকে আর আটকাতে হবে না। প্রত্যেকটা প্রশ্নই আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। তো চলুন ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করা যাক। সর্বপ্রথম আছে প্যাটার্ন। আমরা প্যাটার্ন জিনিসটা যদি আপনাদেরকে এক কথায় বোঝাতে চাই, তাহলে আপনি এক কথায় ধরে নেন, প্যাটার্ন মানে হচ্ছে কোনো কিছু বিন্যস্ত করা কিংবা সাজানো। আবারও বলতেছি, প্যাটার্ন হচ্ছে কোনো কিছু বিন্যস্ত করা কিংবা সাজানো। হতে পারে যেটা এটা যে কোনো কিছু হতে পারে। তো এক কথায় বিন্যস্ত করা কিংবা সাজানো, কোনো কিছু যদি সাজানো থাকে তাহলে সেটাকে আপনি বলে দিবেন প্যাটার্ন। তো এখানে দেখেন একটা চিত্র, এই চিত্রটা সাজানো নাকি এলোমেলো আছে? আপনি একটু বলেন তো, চিত্রটা সাজানো নাকি এলোমেলো? যেহেতু চিত্রটা সুন্দরভাবে একটু সাজানো আছে, সেহেতু এই চিত্রটাকে বলতে পারবেন প্যাটার্ন। এটা একটা কি? প্যাটার্ন। তো তেমনি ভাবে এখানে দেখেন, এখানে আরো একটা চিত্র আছে। এই চিত্রটা সাজানো নাকি এলোমেলো? যেহেতু এই চিত্রটা সাজানো, এই যে দেখেন প্রত্যেকটা সিরিয়ালে 4টা করে বক্স আছে, তাই এই চিত্রটা সাজানো এবং এই চিত্রটা হচ্ছে একটা প্যাটার্ন। ঠিক আছে? তো এখন আমি আপনাদের বইয়ের 2টা চিত্র আছে, ওই 2টা চিত্র একটু ক্লিয়ার করি। চিত্র একটা এরকম ছিল, এটার ভিতরে শুধু সংখ্যা ছিল। এই যে দেখেন, আমি সংখ্যাগুলো এখানে লিখে রাখছি নিচে। আমি এখানে নিচে সংখ্যাগুলো লিখে রাখছি এবং বক্সটা আলাদা করে লিখে রাখছি। একটা দেখেন। আরেকটা চিত্র হচ্ছে এটা। এই যে এই চিত্রটা আপনাদের বইয়ে দেওয়া আছে, তো এই 2টা চিত্র দিয়ে আপনাদেরকে একটু প্যাটার্ন জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো আপনাদের বইয়ে চিত্রটা এরকম ভাবে দেওয়া এবং এর ভিতরে সংখ্যাগুলো বসানো, কিন্তু আমি কি করছি, চিত্রটা আলাদা লিখছি এবং সংখ্যাগুলোকে আলাদা লিখছি। তো সংখ্যাগুলোকে আলাদা কেন লিখছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই যে চিত্রটা আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আকৃতির না? দেখেন তো, একটা ত্রিভুজ আকৃতির না? এই যে দেখেন, একটা ত্রিভুজ আকৃতির না? এই চিত্রটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির। আর এই চিত্রটার একটা নাম আছে, এই চিত্রটার নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এই চিত্রটার নাম কি? প্যাসকেলের ত্রিভুজ। এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজ তো আপনারা আপনাদের গণিত বইয়ের খুঁজে পাবেন না। এটা হচ্ছে আপনার ক্লাস 9-10 এর উচ্চতর গণিত বইয়ে, যারা সায়েন্সে পড়াশোনা করবে তাদের জন্য উচ্চতর গণিত বইয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করা আছে, প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আলোচনা করা আছে। তো এই যে প্যাসকেলের ত্রিভুজটা বা এই যে ত্রিভুজটা দিছে আপনাদেরকে, এই ত্রিভুজটা কিন্তু এই ঘরগুলোতে বসিয়ে দিছে সংখ্যাগুলো, বাট আমি আলাদা করে লিখছি কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই চিত্রটা যদি আপনাদেরকে এভাবে যদি আলাদাভাবে দিত, বক্স করে যদি না দিত, তখন কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতো। বুঝতে অসুবিধা হতো যে এটা কিভাবে সাজাইছে। তো তার জন্য চিত্র দিয়ে এভাবে বক্স করে তারপর এর ভিতরে সংখ্যা বসিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। তো আমি এখন আপনাদেরকে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা এই ঘরের ভিতরে বসিয়ে দেখাচ্ছি। এর নিয়মটা কি? শুরুতে বলছি প্যাটার্ন হচ্ছে সাজানো। প্যাটার্ন হচ্ছে কি? সাজানো। তো আমার কথা হচ্ছে, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর প্যাটার্নটা আমি কিভাবে নির্ণয় করব, কিংবা এই যে এটা যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কিভাবে বুঝবো? এটা যদি সাজানো থাকে তাহলে বুঝবো এটা প্যাটার্ন। তো কিভাবে সাজানো সেটা একটু লক্ষ্য করি। সাজানোর নিয়মটা হচ্ছে, এই যে প্রত্যেকটা যে কর্নারের ঘর আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে এই কর্নার বরাবর, এই কর্নার বরাবর যতগুলো ঘর থাকবে প্রত্যেকটা ঘরে আপনাকে এক বসাতে হবে। আরো যদি নিচে বাড়ান তাহলে আরো নিচে গেলেও প্রত্যেকটা ঘরে কর্নারে একই বসাতে হবে। সেম ভাবে এই যে এদিকে দেখেন, কর্নারে কি করতে হবে? আপনাকে প্রত্যেকটা ঘরে এক বসাতে হবে। এইদিকে যদি আপনি আরো বাড়ান তাহলে প্রত্যেকটা ঘরে কর্নার ঘরগুলোতে এক বসাতে হবে কর্নারে। তো বুঝতে পারছেন? তো আমি বসাই, এই যে এক বসাইলাম প্রথমে এবং কর্নার গুলোতে প্রত্যেকটাতে যাবে এক। ঠিক আছে, প্রত্যেকটাতে এক দিলাম। বুঝতে পারছেন? এই যে দেখেন ত্রিভুজটা যে আমি লিখে রাখছি নিচে, ঘর ছাড়া শুধু সংখ্যাগুলোকে, এই যে দেখেন প্রত্যেকটা কর্নারে এই কর্নার বরাবর এক আছে কিনা, কর্নার বরাবর এক আছে। এবার দেখেন তো এই কর্নার বরাবর এক আছে কিনা, সরি, এই যে এই কর্নার বরাবর এক আছে কিনা, এই যে দেখেন এই কর্নার বরাবর এক আছে, তার মানে আমাকে এই কর্নার বরাবর কি বসাতে হবে? এক বসাতে হবে। আমি যতই নিচে যাই না কেন, প্রত্যেকটা কর্নারে কত বসাতে হবে? এক বসাতে হবে। এখন দেখেন দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনে দুইটা এক আছে, যে দ্বিতীয় লাইনে দুইটা এক আছে। তৃতীয় লাইনে দেখেন একটা ঘর কিন্তু ফাঁকা। তৃতীয় লাইনে কি? একটা ঘর ফাঁকা। এখন এই ঘরে আমি কত বসাবো? এইটা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে, উপর যে দুইটা সংখ্যা আছে দেখেন, এই যে 1টা 2টা, এই দুইটা সংখ্যার যোগফল এই তৃতীয় ঘরে বসবে। এক এবং এক যদি যোগ করি কত হয়? 2। এই যে আমরা এখানে বসাইলাম 2। এখন দেখেন এর নিচের ঘরে দুইটা ঘর ফাঁকা আছে। টোটাল ঘর আছে 4টা, কিন্তু এর মধ্যে দুইটা ঘর আছে ফাঁকা। এই দুইটা ঘর কিভাবে পূরণ করবেন? এই দুইটা ঘর পূরণ করার নিয়ম হচ্ছে, এই যে এই পাশ থেকে এই দুইটা যোগ হবে এবং এই দুইটা যোগ হবে, যোগ হয়ে এই দুইটা ঘরে বসবে। তো দেখেন 1 এবং 2, 1 এবং 2 যোগ করলে কত হয়? 3। তো এই ঘরে আপনাকে বসাতে হবে 3।
সেম ভাবে এই যে বলছি এইটার এটা যোগ হবে, তো এখানে আছে 2, এখানে আছে 1, 2 আর 1 যোগ করলে কত হবে 3, তো এখানে আপনাকে বসাতে হবে 3। দেখেন তো আমি সাজাইতেছি কিনা, একটা সুন্দর একটা নিয়ম অনুযায়ী ওই নিয়মটা মেনে আমি কিন্তু সংখ্যাগুলোকে সাজাইতেছি, সাজিয়ে বসাইতেছি। তো যেহেতু সাজাইতেছি সেহেতু এটাকে আমি কি বলবো, প্যাটার্ন বলবো। প্যাটার্নটা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝাইতে পারবো আমি আপনাকে যদি এই চিত্রটা বুঝাইতে পারি। দেখেন এখন এরপর করে 3টা ঘর ফাঁকা আছে, এই পরের লাইনে কয়টা ঘর ফাঁকা আছে 3টা ঘর। এটা কিভাবে পূরণ করব আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন। এখানে আছে 1, এই 2টা যোগ করে এখানে বসাবো, এই 2টা যোগ করে এখানে বসাবো, এই 2টা যোগ করে এখানে বসাবো। ক্লিয়ার? তো দেখেন 3 আর 1 যোগ করলে কত হবে 4, 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4। সম্ভবত আপনাদের বইয়ে এতটুকু পর্যন্ত দেওয়া আছে চিত্রটা, বাট আমি কি করছি আরেকটা লাইন বাড়াইছি, কেন আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এই ঘরটা যদি আমরা পূরণ করতে চাই কিভাবে পূরণ করব, ঠিক সেম টু সেম ভাবে কর্নারে তো কি বসবে 1 বসবে, আমি কর্নারে 1 বসাইলাম। তো এখন যে 4টা ঘর ফাঁকা আছে 4টা ঘরে কি বসাবো, এই 2টা যোগ হবে এখানে বসবে, এই 2টা যোগ হবে এখানে বসবে, এই 2টা যোগ হবে এখানে বসবে, এই 2টা যোগ হবে এখানে বসবে। আপনারা পূরণ করেন, সাথে সাথে আমিও করতেছি। 4 আর 1 যোগ করলে কত হবে 5, 4 আর 4 যোগ করলে 10, 4 আর 4 যোগ করলে আবার হবে 10, 4 আর 1 যোগ করলে 5। দেখেন তো এই চিত্রটা বুঝতে পারছেন কিনা, আপনাদের বইয়ের চিত্রটা চিত্রটা বুঝতে পারছেন কিনা। এই যে দেখেন এখানে আমি সুন্দর একটা নিয়মে চিত্রগুলা সাজাইছি, সংখ্যাগুলাকে সাজাইছি। তো যেহেতু আমি সংখ্যাগুলাকে সাজাইছি তাই আমি কি বলবো, এটা একটা প্যাটার্ন। এবং কিসের প্যাটার্ন, সংখ্যার প্যাটার্ন। কিসের প্যাটার্ন, সংখ্যার প্যাটার্ন। আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখেন আমি আরেকটা চিত্র লিখতেছি, ঠিক আছে। এই যে দেখেন এই যে এই চিত্রটা যে আমি লিখছি, দেখেন তো এইটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো কিনা। এটাকে তো প্যাটার্ন বললাম, তো আমরা এটাকে কি প্যাটার্ন বলতে পারবো, অবশ্যই না। কেন, দেখেন তো এখানে কোনো সাজানো আছে কিনা। এই যে সংখ্যাগুলোকে আমি বসাইলাম, আমার যেভাবে ভালো লাগছে ওইভাবে আমি সংখ্যাগুলোকে বসাই দিচ্ছি। এখানে কোনো নিয়ম আছে কিভাবে কি করছি না করছি। এখন আমি যদি কই এখানে আপনি আরেকটা লাইন বাড়ান, আপনি আরেকটা লাইন বাড়ান, তাহলে কি বাড়াইতে পারবেন? হ্যাঁ, এখানে কি আর কোনো সংখ্যা দিয়ে বসাইতে পারবেন আপনি? আপনার মন গড়ো মতো সংখ্যাগুলো বসাই দিলে তো হবে না। তো ঠিক আছে, এটাই বুঝাইলাম আমি। যদি এলোমেলো ভাবে সাজানো থাকে, এলোমেলো ভাবে সাজানো থাকলে ওইটা কোনোদিন প্যাটার্ন হবে না। মাথায় রাখবেন, এলোমেলো ভাবে সাজানো থাকলে প্যাটার্ন হবে না, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকতে হবে। তাই এই চিত্রটা প্যাটার্ন না, কিন্তু এই চিত্রটা ঠিকই প্যাটার্ন। তো আশা করি প্যাটার্ন জিনিসটা বুঝতে পারছেন। এই গেল সংখ্যার প্যাটার্ন বুঝাইলাম আমি, এটা হচ্ছে সংখ্যার প্যাটার্ন। এই চিত্রটা দিয়ে আমি সংখ্যার প্যাটার্ন বুঝাইছি। এখন আরেকটা দেখেন, বস্তুর প্যাটার্নও তো হতে পারে, বস্তুরও প্যাটার্ন হতে পারে। কিভাবে, তো আপনাদের ঘরে টাইলস থাকতে পারে, টাইলস কি বস্তু নাকি প্রাণী নাকি সংখ্যা, একটু বলেন তো। টাইলস অবশ্যই একটা বস্তু, যেহেতু বস্তু সেহেতু বস্তুর প্যাটার্ন হতে পারে। কিভাবে দেখেন, আপনাদের বই এরকম আরেকটা চিত্র আছে না, এরকম আরেকটা চিত্র আছে তাই তো। এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে প্যাটার্নটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে কি নিয়ম অনুসরণ করছে দেখেন, প্রত্যেকটা ছোট ছোট ঘর আছে, এই যে দেখেন আমি এখানে ছোট ছোট ঘর দিয়ে রাখছি। তো এইটা আমি এখানে পূরণ করে দেখাবো এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো এটা তো তৈরি করার নিয়ম হচ্ছে, এটা তৈরি করার নিয়ম হচ্ছে আপনি একটা ঘরকে যদি আড়াআড়ি ভাবে দাগ দেন, তো আরেকটা ঘরে আপনাকে লম্বালম্বি ভাবে দাগ দিতে হবে। আবার বলছি, তো এখানে যেহেতু আমরা লম্বালম্বি ভাবে দিচ্ছি, তো এর নিচেটা আবার দিতে হবে আড়াআড়ি। এখানে যেহেতু আড়াআড়ি দিচ্ছি, এর নিচেটা দিতে হবে লম্বালম্বি। অর্থাৎ এই নিয়মে আমাদেরকে সাজাতে হবে। কি করতে হবে, একটাকে আড়াআড়ি দিলে আরেকটাকে লম্বালম্বি, আবার যেটাকে লম্বালম্বি দিব এরপর এটা দিতে হবে আড়াআড়ি। এইভাবে আমাদেরকে এটা সাজাতে হবে। তো আমরা এখানে কি করব, এটা যেহেতু আড়াআড়ি এসছে সেহেতু আমরা এখানে লম্বালম্বি দিব, আর এখানে যেহেতু লম্বালম্বি সেহেতু এখানে আড়াআড়ি। এইভাবে মূলত আমরা এই ঘরটাকে কি করব, সাজাবো। অর্থাৎ আমরা টাইলস বসাইতেছি, এখানে কি বসাইতেছি, টাইলস বসাইতেছি। তো দেখতে পারতেছেন কিভাবে আমি সাজাইলাম, একটা যদি আড়াআড়ি হয় তাহলে আরেকটা লম্বালম্বি, আর একটা লম্বালম্বি হলে অপরটা আড়াআড়ি। তো একটু একটু অপেক্ষা করেন, আমি চিত্রটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এখন যদি কই আপনাদেরকে যে আরেকটা ঘর এখানে বাড়ান, আমি আপনাদেরকে বললাম এখানে আরেকটা ঘর বাড়ান, দেখেন তো আপনারা এই ঘরটা পূরণ করতে পারবেন কিনা, এই ঘরটা পূরণ করতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। কেন, এই যে এখানে আসছিল আড়াআড়ি, তো সেহেতু আমি এখানে দেব লম্বালম্বি। তো এখানে যেহেতু লম্বালম্বি সেহেতু এখানে দেব আড়াআড়ি, এখানে লম্বালম্বি, এখানে আড়াআড়ি। এইভাবে আপনি যত খুশি ততক্ষণ বাড়াইতে পারবেন না, অবশ্যই বাড়াইতে পারবেন। কেন, এইখানে যে নিয়মটা, এই যে চিত্রটা তৈরি করার যে নিয়মটা, এই যে প্যাটার্নটা আছে, সাজানোর যে প্রক্রিয়াটা আছে, এই জিনিসটা আপনি জেনে গেছেন না, বুঝে গেছেন না,
তো যেহেতু আপনি ওই নিয়মটা জেনে গেছেন, সেহেতু ওই নিয়ম অনুযায়ী আপনার যত খুশি তত কি করতে পারবেন, চিত্রটা বড় করতে পারবেন, তাই তো? এখানে নিয়মটা কি ছিল, ওই নিয়মটা জেনে গেছেন। নিয়মটা হচ্ছে একটা থাকবে আড়াআড়ি, একটা থাকবে লম্বালম্বি। তো ওই নিয়মে আপনাকে সাজাতে হবে। আর যেহেতু সাজানো আছে, সেহেতু এটা কি প্যাটার্ন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি আশা করি প্যাটার্ন জিনিসটা ক্লিয়ার, এবং প্যাটার্ন জিনিস নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। আপনাদের ঘরে টাইলস যদি লক্ষ্য করেন, দেখবেন টাইলস গুলো কি এলোমেলো ভাবে বসাইছে নাকি একটা সুন্দর নিয়মে বসাইছে। এটা একটু লক্ষ্য করবেন, এলোমেলো বসাইছে নাকি সুন্দরভাবে নিয়ম অনুযায়ী বসাইছে। যদি দেখেন সুন্দরভাবে বসানো আছে, সেহেতু সেটাকে বলবেন প্যাটার্ন। আর যদি এলোমেলো ভাবে সাজানো থাকে, তাহলে সেটাকে প্যাটার্ন বলতে পারবেন না। ক্লিয়ার? প্যাটার্ন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সংখ্যা নির্ণয় ইত্যাদি ইত্যাদি আমরা জানবো। দেখি আজকের এই ভিডিওতে আমরা কতটুকু আলোচনা করতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ বেসিকটুকু বুঝিয়ে দেওয়া। আমরা প্যাটার্ন জানলাম, প্যাটার্ন জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম আমি আশা করি। এখন দেখেন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বুঝতে 2 মিনিটের ব্যাপার না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে পৃথিবীতে যত সংখ্যা আছে এক থেকে শুরু করে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবারও বলছি, এক থেকে শুরু করে পৃথিবীতে যত সংখ্যা আছে, যত হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে, সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? ওকে। এবার দেখি আমরা মৌলিক সংখ্যা। এবার আমরা কি জানবো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা বোঝার আগে আপনাকে উৎপাদক চিনতে হবে। মৌলিক সংখ্যা চেনার আগে আপনাকে উৎপাদক চিনতে হবে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার শুধুমাত্র 2টা উৎপাদক পাওয়া যায়, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এটা কোনো বইয়ের সংখ্যা না। আমি যে সংখ্যাটা এখন বললাম, এটা কোনো বইয়ের সংখ্যা না। আপনারা আগে বুঝেন ভালোভাবে, ঠিক আছে? তো যেই সকল সংখ্যার শুধুমাত্র 2টা উৎপাদক আছে, সেই সকল সংখ্যাকে কি বলে? মৌলিক সংখ্যা। এখন আমি আপনাদেরকে একটু মৌলিক সংখ্যার মেইন সংখ্যাটা বলি। মৌলিক সংখ্যার মেইন সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এত লম্বা একটা সংখ্যা বললাম, যেটার মাধ্যমে আপনারা এখন পর্যন্ত কিছু বুঝতে পারেন নাই। বুঝাচ্ছি আপনাদেরকে। ধরেন এক একটা সংখ্যা এবং 2 একটা সংখ্যা। এক একটা সংখ্যা, 2 একটা সংখ্যা। আমরা এবার প্রমাণ করব এক মৌলিক সংখ্যা কিনা এবং 2 মৌলিক সংখ্যা কিনা। এটা আমরা এখন প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? মৌলিক সংখ্যার যে আমি যে নিয়মটা বললাম, বা মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা বললাম, এই সংখ্যাটা হচ্ছে 2টা উৎপাদক থাকতে হবে। কি থাকতে হবে? 2টা উৎপাদক থাকতে হবে। আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, দাঁড়ান। 2টা উৎপাদক থাকতে হবে। 2টি উৎপাদক। মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যার 2টা উৎপাদক আছে ওইটাই মৌলিক সংখ্যা। যেটা 2টা উৎপাদক আছে ওইটাই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন দেখেন এক মৌলিক সংখ্যা কিনা এটা আমরা প্রমাণ করব কিভাবে। 2টা উৎপাদক মানে কি? 2টা উৎপাদক মানে হচ্ছে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে। যদি 1কে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 হবে মৌলিক সংখ্যা। আবারও বলছি, 1কে যদি 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 হবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তারপর 2কে যদি 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কি হবে? মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এখন দেখি আমরা 1কে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। দেখেন তো, 1কে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? আমরা 1 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে কি 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? না। যেহেতু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তার মানে এর উৎপাদক কয়টা? একটা। আর আমি কি বলছি? মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে কয়টা? 2টা। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা? 2টা। তো যেহেতু মৌলিক সংখ্যার আমরা 2টা উৎপাদক পাইলাম না, একের যেহেতু 2টা উৎপাদক পাইলাম না, সেহেতু 1কে কি আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো? 1কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাই 1 মৌলিক সংখ্যা না। ক্লিয়ার? তারপর আছে 2। এবার আমরা 2কে প্রমাণ করি মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যা কি? কি বলছি আমি? 2টা উৎপাদক থাকতে হবে, অর্থাৎ যে সংখ্যাটিকে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটাই মৌলিক সংখ্যা। আবারও বলছি, যে সংখ্যাটিকে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখি 2কে 2টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। দেখেন, আমি এখানে লিখলাম 2। 2কে কি কি দিয়ে ভাগ করা যায়? সর্বপ্রথম 1 দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই 1 দিয়ে ভাগ করা যাবে। 2কে 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হবে? 2 একে 2। এই যে দেখেন, আমরা একটা কি পেয়ে গেছি? উৎপাদক পেয়ে গেছি। তার মানে এই যে 1 দিয়ে ভাগ করা যায় 2কে। 2কে 1 দিয়ে ভাগ করা যায়, একটা উৎপাদক পেয়ে গেছি। আমার প্রয়োজন আর একটা উৎপাদক। ঠিক আছে? আর একটা উৎপাদক যদি পেয়ে যাই, তাহলে কি হবে? 2 মৌলিক সংখ্যা হবে। তো এবার দেখি 2কে 2 দিয়ে ভাগ করা যায় না? 2কে 2 দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই 2কে 2 দিয়ে ভাগ করা যায়। দেখেন, আমি এখানে বসাইলাম 2। 2কে আমি 2 দ্বারা ভাগ করতেছি। 2 একে
2। দেখেন তো ভাগ করা গেছে কিনা? ভাগ করা গেছে? হ্যাঁ, গেছে। তার মানে 2 কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 টা। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এই 2 টা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 2 কে ভাগ করা যায়? 1 এবং 2 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে কি 2 কে ভাগ করা যায়? অবশ্যই না। যেহেতু 1 এবং 2 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 2 কে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। আর যদি 2 কে যদি 1, 2 এবং আরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাইত, তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারতাম না। এক কথায় যেকোনো 2 টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 2 টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। শুধুমাত্র 2 টা সংখ্যা। 3 টা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে এটা মৌলিক সংখ্যা হবে না। 3 টা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে এটা মৌলিক সংখ্যা হবে না। শুধুমাত্র 2 টা সংখ্যা। এবং ওই 2 টা সংখ্যা কি, কি? ওই 2 টা সংখ্যা নির্দিষ্ট। এই 2 টা সংখ্যা কিন্তু নির্দিষ্ট। কি, কি? যেকোনো সংখ্যাকে আপনি ভাগ করেন না কেন, যেকোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা প্রমাণ করতে চান না কেন, যেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা প্রমাণ করতে চাইবেন, ওই সংখ্যাটাকে 1 এবং তাকে নিজে ধরেন 3 কে আপনি প্রমাণ করতে চাইতেছেন মৌলিক কিনা, তাহলে 3 কে 1 এবং 3 দ্বারা ভাগ যেতে হবে। যদি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, মৌলিক হবে না। শুধুমাত্র 1 এবং 3 দ্বারা যদি ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা কি হবে? মৌলিক সংখ্যা হবে। আমি আশা করি মৌলিক সংখ্যা ক্লিয়ার। তো 1 কি সংখ্যা? মৌলিক সংখ্যা না। 2 কি সংখ্যা? 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আমি আশা করি মৌলিক সংখ্যাটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার বলি আবার মেইন সংখ্যাটা কি ছিল? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া। অর্থাৎ যদি 2 কে আমরা প্রমাণ করতে যাই মৌলিক কিনা, তাহলে 2 কে কি করতে হবে? 1 এবং 2 দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলা হবে। অন্যথায় ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেইটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা কয়টা এবং ওই সংখ্যাগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখবো এবং এর ভিতরে কয়টা সংখ্যা আছে মৌলিক ওই জিনিসটা আমরা জানবো। তো এই যে দেখেন আমি মৌলিক সংখ্যা আপনাদেরকে প্রমাণ করে দেখালাম, বের করে দেখাইলাম ভাগ করে করে। এইভাবে কি 100টা সংখ্যাকে ভাগ করে করে মৌলিক সংখ্যা বের করা আমাদের পক্ষে পসিবল? আমাদের পক্ষে অল্প সময় পসিবল? অল্প সময় কিন্তু পসিবল না। তাই আমরা কি করব? একটা ছাঁকনি আছে বা একটা টেকনিক আছে। মৌলিক সংখ্যা নির্ণয় করার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করার একটা চাকনি আছে। ওই চাকনিটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস। ওই চাকরিটার নাম কি? ইরাটোস্থিনিস। আমি বোর্ডে লিখে দিচ্ছি। চাকরিটার নাম হচ্ছে ইরাটোস্থিনিস। এই যে দেখেন, রশ্মি রয়কার না, ইরা চৌকার টু, ইরাটো স্তিনিস, স্তিনিস। দেখেন ক্লিয়ার কিনা? চাকরিটার নামটা মুখস্থ রাখবেন। কেন মুখস্থ রাখবেন? এমসিকিউতে আসতে পারে যে মৌলিক সংখ্যা নির্ণয়ের চাকরিটার নাম কি। আপনাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে মৌলিক সংখ্যা নির্ণয়ের চাকরির নাম কি, তখন বলে দিবেন ইরাটোস্থিনিস। ক্লিয়ার? ইরাটোস্থিনিস হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনির নাম। ইরাটোস্থিনিস হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনির নাম। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত এই ইরাটোস্থিনিস মৌলিক সংখ্যা নির্ণয়ের ছাঁকনির সাহায্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা নির্ণয় করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথমে খাতার মধ্যে, আপনারা আপনাদের খাতার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে লিখে নেবেন এবং প্রতি লাইনে 10টা করে সংখ্যা রাখবেন। প্রতি লাইনে 10টা করে সংখ্যা রাখবেন। এভাবে লিখে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আপনাদের খাতায় আপনারা লিখে নেন। আমি বোর্ডে লিখছি, কিভাবে লিখবেন সেটা দেখেন। তো এখান থেকে আমি লেখা শুরু করতেছি। 1, এইদিকে লিখবেন 2, 2, 3, 4, 5, এভাবে এইদিকে 10 পর্যন্ত লিখবেন। এদিকে 10 পর্যন্ত শেষ, তখন এখান থেকে আবার 11 থেকে শুরু করবেন। এইভাবে আপনি 100 পর্যন্ত সংখ্যাগুলো আপনাদের খাতায় লিখবেন। আপনারা আমার সাথে সাথে কাজটা করেন। আমার ভিডিওটা একটু পজ করে আপনারা কি করেন? খাতার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখেন। এবং আরেকটা কথা বলি, আমি এখন পর্যন্ত যা যা আলোচনা করতেছি তা যদি আপনারা সাথে সাথে যদি খাতার মধ্যে লিখে লিখে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের বোঝাটা আরো বেশি হাই হবে। বুঝতে পারছেন? তো আমি যা আলোচনা করতেছি তার সাথে সাথে আপনার খাতার মধ্যে নোট করেন এবং সাথে সাথে আপনারা নিজেরা প্র্যাকটিস করে করে বুঝেন। তখন দেখবেন আপনাদের আপনাদের যে প্রিপারেশনটা, ওই প্রিপারেশনটা কতটুকু হাই হয়। ঠিক আছে? তো চলেন বোঝার চেষ্টা করি। আমি 1 থেকে 10 পর্যন্ত লিখছি। আমার কাজ কি? 100 পর্যন্ত লেখা। তো এখন আমি এখান থেকে 11 থেকে লেখা শুরু করব। 11, 12, 13, এভাবে আমি 100 পর্যন্ত লিখে নিচ্ছি।
তো শিক্ষার্থীরা দেখেন আমার কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখি যে বোর্ডে সবগুলা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। তো দেখেন সবগুলা সংখ্যা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। নিচের সংখ্যাগুলা বোঝা যাচ্ছে না। তো নিচের সংখ্যাগুলো একটু দেখি আমি কি করা যায়। এই তো এখন বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলার মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করবেন। ঠিক আছে, এখন আমরা আবার চলে যাই আমাদের মেইন আলোচনায়। তো সর্বপ্রথমে আমরা একটু আগে কি প্রমাণ করেছিলাম যে 1 কোনো মৌলিক সংখ্যা না, তাই আমরা 1 কেটে দিব। যেগুলো মৌলিক সংখ্যা না আমরা ওইগুলো আগে কেটে নিব, ঠিক আছে? তার পরবর্তীতেই মৌলিক সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, 1 তো মৌলিক সংখ্যা না, কেটে দিলাম শুরুতেই। তারপর দেখেন আমরা কি প্রমাণ করেছিলাম, 2 মৌলিক সংখ্যা। এটা প্রমাণ করছিলাম না? 2 মৌলিক সংখ্যা না? অবশ্যই 2 মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথমে যে 2 মৌলিক সংখ্যা পাইলাম, 2 মৌলিক সংখ্যা পাওয়ার পরে আমরা যে কাজটা করব, 2 এর যতগুলা গুণিতক থাকবে, 2 এর যতগুলো গুণিতক থাকবে সবগুলাকে কেটে দিব। এক কথায় 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলো মৌলিক সংখ্যা না। 2 এর যতগুলা গুণিতক আছে সবগুলা কি মৌলিক সংখ্যা না। তো 2 এর গুণিতকগুলো আমরা কেটে দেব। গুণিতক কি ভাইয়া? গুণিতক হচ্ছে নামতা। গুণিতক কি? গুণিতক হচ্ছে নামতা। যেমন 2 এর গুণিতক যদি বলেন 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিন গুণে 6, 2 4 গুণে 8, এইভাবে যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে 2 এর গুণিতক। প্রত্যেকটা কি? 2 এর গুণিতক। প্রত্যেকটা কি? 2 এর গুণিতক। তো এইভাবে আমরা 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলা কেটে দেব। তো যারা 2 এর গুণিতক 100 পর্যন্ত বের করতে পারবেন না তাদেরকে বলি কি করবেন, 2 ছাড়া আর যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলা কেটে দিবেন। আবার বলছি 2 ছাড়া যতগুলা জোড় সংখ্যা আছে 100 এর ভিতরে সবগুলা কেটে দিবেন, কেননা এই সবগুলা হচ্ছে 2 এর গুণিতক। সবগুলা কি 2 এর গুণিতক। তো আমরা এখন কি করব, যতগুলা জোড় সংখ্যা আছে প্রত্যেকটা জোড় সংখ্যা কেটে ফেলবো। 2 2 হচ্ছে মৌলিক, তারপর আছে 4, 4 কাটলাম, 6 8 10, এইভাবে যতগুলা জোড় সংখ্যা আছে আমরা সবগুলা কেটে দিই। 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50, সবগুলো জোড়। 52 54 56 58 60 62 64 66 68 70 72 74 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 100। এইভাবে আমরা কি করলাম, যতগুলা জোড় সংখ্যা আছে সবগুলা কেটে ফেলছি। যতগুলা জোড় সংখ্যা আছে সবগুলো আমরা কি করে ফেলছি, সবগুলা জোড় সংখ্যা আমরা কেটে ফেলছি। সবগুলা জোড় সংখ্যা হচ্ছে 2 এর গুণিতক। শেষ, 2 এর গুণিতক কাটা শেষ। একটা মৌলিক সংখ্যা না এখানে। যতগুলো আমরা কাটছি প্রত্যেকটা যৌগিক সংখ্যা। প্রত্যেকটা কি সংখ্যা? যৌগিক। তো মৌলিক সংখ্যাগুলো আমরা এখন আস্তে আস্তে আলাদা করতে পারবো। যৌগিক গুলো যদি কেটে দেই তাহলে যেইগুলো বেঁচে থাকবে ওইগুলোই মৌলিক। ঠিক আছে, আমাদের একটা কাজ গেল। তারপর আমরা কি আলোচনা করছিলাম, প্রমাণ করছিলাম 3 হচ্ছে মৌলিক সংখ্যা। 3 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কেন ভাইয়া? 3 এর মাত্র 2টা উৎপাদক আছে। কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 3 কে ভাগ করা যায় না। তাই 3 একটা মৌলিক সংখ্যা। তো এখন কাজ কি? 3 যেহেতু একটা মৌলিক সংখ্যা, এখন 3 এর যতগুলো গুণিতক আছে অর্থাৎ 3 এর নামাতা পড়বো। 3 এর নামাতা পরে যতগুলো সংখ্যা মিলবে প্রত্যেকটা কেটে দিব। তাই 3 যেহেতু মৌলিক সংখ্যা, 3 এর যতগুলো নামাতা আছে 3 এর নামাতা পড়বো, 3 এর যতগুলো গুণিতক আছে সবগুলো কেটে দিব। তাহলে আমরা আরো যৌগিক সংখ্যাগুলো পেয়ে যাব। পরবর্তীতে মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। 3 এর নামাতা পড়েন, 3 একে 3, 3 তো মৌলিক তাই 3 কাটবো না। 3 দুগুণে কত? 6, এই যে 6 কাটা হয়েছে। 3 তিরিকে কত? 9, 9 কাটা হয়েছে। এইভাবে আমরা 3 এর নামাতা পরে পরে সবগুলো সংখ্যা কাটবো। 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আট গুণে 24, 3 নং 27, 3 দেশে 30, 3 11 33, 3 12 আপনার 36, 3 13 39, তারপর হচ্ছে আপনার 3 14 কত? 42, 3 15 45। ঠিক আছে, এইভাবে আমি অনেকটা পড়লাম, 15 পর্যন্ত পড়লাম, 20 পর্যন্ত সমস্যা নাই, পুরোটাই আমি নির্ণয় করতে পারবো। তো আপনাদেরকে একটু বলি, যদি আপনারা এইভাবে 3 এর নামাতা 100 পর্যন্ত মিলাইতে না পারেন, 3 এর নামাতা যদি আপনি 100 পর্যন্ত মিলাইতে না পারেন তাহলে কি করবেন, প্রতি 3 ঘর পর পর কেটে দিবেন। 3 ঘর গণে গণে সংখ্যাগুলো কেটে দিবেন। দেখেন আমি পেয়েছি 45, 45 যেহেতু পাইছি 45 তো কাটলাম, কাটার পরে 3 ঘর গণবো। 1 2 3, এই যে 48 কাটা পড়ছে। আবার দেখেন 1 2 3, এদিকে 51 কাটা পড়বে। 1 2 3 54 কাটা পড়বে, কাটছি। 1 2 3 57 কাটা পড়বে। 1 2 3 60 কাটা পড়বে। 1 2 3 63, এইভাবে 3 ঘর গনে গনে কেটে ফেলবেন।
66, 69, 72, 75, তারপর হচ্ছে আপনার 78, তারপর হচ্ছে 81, তারপর হচ্ছে 84, 84 পরে 87, 87 পরে 90, 90 পরে হচ্ছে আপনার 93, 93 পরে হচ্ছে 96, 96 পরে হচ্ছে 99। দিনের নামাতা কাটা আমার শেষ। তিনের নামতা কাটা আমার শেষ। আমি তিনের নামতা কেটে ফেলছি। তিনের নামতা অর্থাৎ তিনের যতগুলো গুণিতক ছিল সবগুলো গুণিতক কেটে ফেলছি। তিনের যতগুলো গুণিতক ছিল সবগুলো গুণিতক আমি কি করছি? কেটে ফেলছি, শেষ। এবার আছে কত? 5। তিনের পরে আছে কত? 5। 5 মৌলিক কিনা একটু প্রমাণ করেন। 5 মৌলিক কিনা একটু প্রমাণ করেন। হ্যাঁ, অবশ্যই 5 হচ্ছে মৌলিক। কেন? 5-এরও দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। আর কোনো উৎপাদক নেই বা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 5 একটা মৌলিক। তো এখন কি কাজ? 5-এর যতগুলা গুণিতক আছে অর্থাৎ 5-এর নামতা, 5-এর যতগুলা গুণিতক আছে সবগুলা কেটে দেবো। আমি কেটে দিই। 5 তো থাকবে, 5 তো মৌলিক, তাই 5 কাটবো না। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 গুণ 40, 5 9 45, 5 10 50, এই যে 55 60, 65 70, 75 80, 85 90, 95 100। শেষ। 5-এর নামতা আমার কাটা শেষ। 5-এর নামতা আমার কি করা শেষ? 5-এর নামতা কিন্তু আমার কাটা শেষ। তার মানে এরপরে আছে কত? 7। এরপরে আছে কত? 7। দেখেন 7 মৌলিক কিনা? অবশ্যই 7 একটা মৌলিক সংখ্যা। কেন? 7 কে 1 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 7 এর উৎপাদক দুইটা, 1 এবং 7। তো তাই আমরা কি করব? 7 এর নামতা এবার পড়ব। 7 যেহেতু মৌলিক সংখ্যা পেয়ে গেছি, এখন আমরা 7 এর নামতা পড়ব। পরে 7 একে 7, 7 তো কাটবো না। 7 দুগুণে কত? 14, 3 7 গুণে 21, 4 7 গুণে 28, 5 7 গুণে 35, 6 7 গুণে কত? 42, 42। তারপর হচ্ছে আপনার 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63, 7 10 গুণে 70। দেখেন এতটুকু পর্যন্ত আমার কাটা হয়েছে, 70 পর্যন্ত কাটা হয়েছে। তারপর আমি কিভাবে কাটবো? 7 ঘর গুণে গুণে কেটে দেন। 7 11 77, এই যে 77 কাটবে। 77 পরে 7 গণেন, 1 2 3 4 5 6 7, 84 কাটা পড়ছে। আবার 7 গণেন, 1 2 3 4 5 6 7, 91 কাটবে। তারপর 98, এই যে 98 কাটা পড়ছে, গণেন 1 2 3 4 5 6 7, 98 কাটা পড়ছে। শেষ। আমার কাটাকাটি ক্লিয়ার। 1 থেকে 100 পর্যন্ত কাটাকাটি ক্লিয়ার। অর্থাৎ যতগুলো সংখ্যা আমি কেটে ফেলছি প্রত্যেকটা যৌগিক। যতগুলো সংখ্যা আমি কেটে ফেলছি প্রত্যেকটা সংখ্যা কি? যৌগিক। আর যতগুলো সংখ্যা এখন পর্যন্ত বেঁচে আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটির পর যে সংখ্যাগুলো বেঁচে আছে ওই সংখ্যাগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো এখন একটু বলে দিই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 25টা। মৌলিক সংখ্যা কয়টা? 25টা। এটা মনে রাখবেন, এমসিকিউতে আসতে পারে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? সাথে সাথে আপনি উত্তর বলে দিবেন 25টি। তো এখন আমরা গণে দেখবো 25টা বের হয়েছে কিনা। যদি 25টা বের হয় তাহলে বুঝবেন ঠিক আছে। আমরা 2 3 5 7 পাইলাম, 11 13 17 19, তারপর 23, এদিকে আছে 29, 31 37, 41 43 47, তারপর 53, এদিকে আছে 59, 61, এদিকে আছে আপনার 67, তারপর আছে 71 73, এদিকে আছে 79, তারপর আছে আপনার 83, এদিকে আছে 89, তারপর নিচে কত আছে? নিচে আছে আপনার 97, 97। এখন আমরা গণে দেখবো এখানে আমরা 25টা সংখ্যা পাইছি কিনা। এখন আমরা গণে দেখবো 25টা সংখ্যা পাইছি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ক্লিয়ার? 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 25টা। আমি 25টা এখানে পাইছি এবং 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে আপনাদেরকে নির্ণয় করে শিখাইছি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আমি আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তো অলরেডি আমার ভিডিওটা 30 মিনিট পার হয়ে গেছে, তাই আমি চাইতেছি না আজকের এই ভিডিওটা আর একটু লং করতে। কেননা বেশি লং হয়ে গেলে ভিডিও আপনাদের আবার ধৈর্য টিকে থাকে না। তো তাই আরেকটা ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। আমরা মৌলিক সংখ্যা পর্যন্ত আলোচনা করছি, 3টা টপিক আলোচনা করা শেষ। তারপর আগামী ভিডিওতে আমরা সংখ্যা নির্ণয়, ম্যাজিক বর্গ, কাঠের সংখ্যা, এই 3টা টপিক আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আগামী ভিডিওতে 3টা টপিক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপরের ভিডিওতে আমরা এমসিকিউ ধরন নিয়ে আলোচনা করব, সৃজনশীল ধরন নিয়ে আলোচনা করব, এসকিউ ধরন নিয়ে আলোচনা করব। ওই 3টা ধরন ভিত্তিক আমরা আলোচনা করলে আমার মনে হয় না আপনাদের আর কোনো ঝামেলা থাকবে।
যেহেতু আপনাদের বৃত্তি পরীক্ষা আছে সামনে, সেহেতু আপনাদের ভালো একটা প্রিপারেশন দরকার। তো ভিডিওগুলো দেখতে থাকবেন, ইনশাল্লাহ আশা করি খুবই উপকার হবে। তো এর বাইরে আমি কিছু বলবো না, কিছু বলতে চাই না। বাকি এটা সবকিছু আপনাদের উপর নির্ভর করে, কি করবেন না করবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই কথাটা আমি বলতে চাইছিলাম, বাট আমি এখন আর বলবো না। সবকিছু আপনাদের উপর নির্ভর করে। তো আমাদের আজকের ক্লাসটি এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। সবাই সেই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।